শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প পুরনো জিনিস। মদনবাবুর একটা নেশা, পুরনো জিনিস কেনা। মদনবাবুর পৈতৃক বাড়িটা বিশাল, তার টাকারও কোনো অভাব নেই। বিয়ে টিয়ে করেননি বলে এই একটা বাতিক নিয়ে থাকেন। বয়স খুব বেশিও নয়, 30-35-এর মধ্যেই। তিনি ছাড়া বাড়িতে একটি পুরনো রাঁধুনি বামুন আর বুড়ো চাকর আছে। মদনবাবু দিব্যি আছেন, ঝুট ঝামেলা নেই। কোথাও পুরনো জিনিস, কিম্ভূত জিনিস কিনে ঘরে ডাই করেছেন তার কোনো হিসেব নেই। তবে জিনিসগুলো ঝাড়পোছ করে সযত্নে রক্ষা করেন তিনি। ইঁদুর, আরশোলা, উইপোকার বাসা হতে দেন না। ট্যাগ ঘড়ি, দেয়াল ঘড়ি, আলমারি, খাট পালং, ডেস্ক, টেবিল, চেয়ার, দোয়াতদানি, নস্যির ডিবে, কলম, ঝাড়লণ্ঠন, বাসনপত্র সবই তার সংগ্রহে আছে। খবরের কাগজে তিনি সবচেয়ে মন দিয়ে পড়েন পুরনো জিনিস বিক্রির বিজ্ঞাপন। রোজ অবশ্য এরকম বিজ্ঞাপন থাকে না, কিন্তু রবিবারের কাগজে একটি দুটি থাকেই। আজ রবিবার সকালে মদনবাবু খবরের কাগজ পড়তে পড়তে এক জায়গায় এসে উত্তেজিত হয়ে পড়লেন। ম্যাকফার্লন সাহেবের 150 বছরের পুরনো বাড়ির সব জিনিস বিক্রি করা হবে। ব্রড স্ট্রিটে ম্যাকফার্লন সাহেবের যে বাড়িটা আজও টিকে আছে তার অবস্থা খুবই শোচনীয়। কিন্তু বুড়ো ম্যাকফার্লনের আর সরবার জায়গা ছিল না বলে বাড়িটা ভাঙা হয়নি। ওই বাড়িতে ম্যাকফার্লনের 3 পুরুষের বাস। পুরনো জিনিস কেনার বাতিক ছিল। মাত্র মাস 5 আগে সাহেব মারা যান। তখনই মদনবাবু তার জিনিসপত্র কিনে নেয়ার চেষ্টা করেন, কিন্তু পারেননি। এক অবাঙালি ব্যবসায়ীর কাছে আগে থেকেই বাড়ি আর জিনিসপত্র বাধা দেয়া ছিল। সেই ব্যবসায়ী মদনবাবুকে সাফ বলে দিয়েছিল, উটকো ক্রেতাকে জিনিস বিক্রি করা হবে না, নিলামে চড়ানো হবে। মদনবাবু তার বুড়ো চাকরকে ডেকে বললেন, ওরে ভজা, আমি চললুম। দোতলার ঘরটার উত্তর দিক থেকে পিয়ানোটাকে সরিয়ে কোণে ঠেসে দিস, আজ কিছু নতুন জিনিস আসবে। ভজা মাথা নেড়ে বলে, নতুন নয়, পুরনো। ওই হলো। আর রাঁধুনিকে বলিস খাবার ঢাকা দিয়ে রাখে যেন, ফিরতে আমার দেরি হতে পারে। মদনবাবু ট্যাক্সি হাঁকিয়ে যখন ম্যাকফার্লনের বাড়িতে পৌঁছলেন তখন সেখানে বেশ কিছু লোক জড়ো হয়ে গেছে। মদনবাবু আবার বেশিরভাগ লোককেই চেনেন। এরা সকলেই পুরনো জিনিসের সমজদার এবং খদ্দের। সকলেরই বিলক্ষণ টাকা আছে। মদনবাবু বুঝলেন আজ তার কপালে কষ্ট আছে। আদৌ কোনো জিনিসে হাত দেয়া যাবে কিনা সন্দেহ। নিলামের আগে খদ্দেররা এঘর ওঘর ঢুকে ম্যাকফার্লনের বিপুল সংগ্রহ রাশি দেখছেন। আসবাবপত্র থেকে শুরু করে ছোটোখাটো জিনিসের এক খনি বিশেষ। কোনটা ছেড়ে কোনটা ধরেন তা ভাবতে গিয়ে মদনবাবু হিমশিম খেতে লাগলেন। বেলা 12টায় নিলাম শুরু হলো। একটা করে জিনিস নিলামে ওঠে আর সঙ্গে সঙ্গে হাঁক ডাক পড়ে যায়। মদনবাবুর চোখের সামনে একটা মেহগিনির পালঙ্ক 10,000 টাকায় বিকিয়ে গেল। একটা কাঠ গ্লাসের পানপাত্রের সেট বিকিয়ে গেল 12,000 টাকায়। এছাড়া মুক্তমালার দাম উঠল 40,000 টাকা। মদনবাবু বেলা 4টে অবধি একটা জিনিসও ধরতে পারলেন না। মনটা ভারী খারাপ হয়ে গেল। দর আজ যেন বেশি উঠে যাচ্ছে। একেবারে শেষ দিকে একটা পুরনো কাঠের আলমারি নিলামে উঠল, বেশ বড়সড় এবং সাদামাটা। আলমারিটা অন্তত একটা স্মৃতিচিহ্ন হিসেবে কবজা করার জন্য মদনবাবু প্রথমেই দর হাঁকলেন 5,000। অমনি পাশ থেকে কে যেন ডেকে দিল 20,000। মদনবাবু অবাক হয়ে গেলেন। একটা কাঠের আলমারির দর এত ওঠার তো কথাই নয়। কেউ ফাঁকা আওয়াজ ছেড়ে দর বাড়াচ্ছে নাকি? নিলামে এরকম প্রায়ই হয়। তবে মদনবাবুর মর্যাদাতে লাগছিল খালি হাতে ফিরে যাওয়াটা। একটা কিছু না নিয়ে যেতে পারলে নিজের কাছেই যেন নিজে মুখ দেখাতে পারবে না। মদনবাবু তাই মরিয়া হয়ে ডাকলেন, 21,000। আশ্চর্য এই যে দর আর উঠল না। 21,000 টাকায় আলমারিটা কিনে মহানন্দে বাড়ি ফিরলেন মদনবাবু। যদিও মনে মনে বুঝলেন দরটা বড্ড বেশি হয়ে গেল। পরদিন সকালে আলমারিটা কুলিরা ধরাধরি করে পৌঁছে দিয়ে গেল। দোতলার হলঘরের উত্তর দিকের জানালার পাশেই সেটা রাখা হলো। বেশ ভারী জিনিস। 10টা কুলি গলদঘর্ম হয়ে গেছে এটাকে তুলতে। নিলামওয়ালার দেয়া চাবিটা দিয়ে আলমারিটা খুলে ফেললেন মদনবাবু। নিচে আর ওপরে কয়েকটা ড্রয়ার, মাঝখানে ওয়ার্ড্রোব।
মদনবাবু অনেকক্ষণ ধরে খুঁটিয়ে দেখলেন জিনিসটা। বর্মা সেগুন কাঠের তৈরি ভালো জিনিস, কিন্তু 21,000 টাকা দরটা বেজায় বেশি হয়ে গেছে। তার আর কি করা, এ নেশা যার আছে তাকে মাঝে মাঝে তো ঠকতেই হবে। 21,000 টাকা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছিলেন মদনবাবু। গভীর রাতে ম্যাকফার্লন সাহেবকে স্বপ্নে দেখলেন। বুড়ো তাকে বলছে, তুমি মোটেই ঠকনি হে, বরং জিতেছ। মদনবাবু ম্লান হেসে বললেন, না সাহেব, নিছক কাঠের আলমারির জন্য দর হাঁকাটা আমার ঠিক হয়নি। ম্যাকফার্লন শুধু মাথা নেড়ে বলল, না না, আমার তা মনে হয় না, আমার তা একেবারেই মনে হয় না। মদনবাবু মাঝরাতে ঘুম থেকে উঠে একবার জল খান রোজই। আজ ঘুম ভাঙল। পাশের টেবিল থেকে জলের গেলাসটা নিতে গিয়ে হঠাৎ শুনলেন পাশের হলঘর থেকে যেন একটু খুটুর খুটুর শব্দ আসছে। ওই ঘরে তার সব সাধের পুরনো জিনিস। মদনবাবু তাড়াতাড়ি উঠে টর্চ নিয়ে পাশের ঘরে হানা দিলেন। টর্চটা জ্বালাতে যাবেন এমন সময় কে যেন বলে উঠল, দয়া করে বাতি জ্বালাবেন না, আমার অসুবিধে হবে। মদনবাবু ভারী রেগে গেলেন। টর্চের সুইচ টিপে বললেন, আচ্ছা নির্লজ্জ লোক তো, চুরি করতে ঢুকে আবার চোখ রাঙানো হচ্ছে। কে হে তুমি? চোরটা যে কে বা কেমন লোক তা বোঝা গেল না, কারণ টর্চটা জ্বলল না। মদনবাবু টর্চটা বিস্তর ঝাঁকালেন, নাড়লেন, উল্টে পাল্টে সুইচ টিপলেন, বাতি আর জ্বলল না। এ তো মহা ফ্যাসাদ দেখছি। কে যেন মোলায়েম স্বরে বলল, অত ঘাবড়াচ্ছেন কেন? মদনবাবু চোরকে ধরার জন্য আস্তিন গোটাতে গিয়ে টের পেলেন যে তার গায়ে কোনো জামা নেই। আজ গরম বলে খালি গায়ে শুয়েছিলেন। হেড়ে গলায় একটা হাঁক মারলেন, শিগগির বেরো বলছি, নইলে আমি গুলি করব। আমার কিন্তু রিভলভার আছে। নেই। কে বলল নেই? জানি আমি নেই, জানি কি না। কিন্তু আমার লাঠি আছে। খুঁজে পাবে না। কে বলল খুঁজে পাবো না? অন্ধকারে লাঠি খোঁজা কি সোজা? আমার গায়ে কিন্তু সাংঘাতিক জোর, এক ঘুষিতে নারকেল ফাটাতে পারি। কোনোদিনই ফাটাননি। কে বলল ফাটাইনি? জানি কি না, আপনার গায়ে তেমন জোরও নেই। আমি লোক ডাকছি, দাঁড়াও। কেউ আসবে না, কিন্তু খামোকা কেন চেঁচাচ্ছেন? চেঁচাবো না? আমার এত স্বাদের সব জিনিস এ ঘরে, আর এই ঘরেই কিনা চোর। চোর বটে, কিন্তু এলেবেলে চোর নই মশাই। তার মানে? কাল সকালেই বুঝবেন। এখন যান, গিয়ে ঘুমোন, আমাকে ডিস্টার্ব করবেন না। মদনবাবু ফের ঘাবড়ে গিয়ে ফিরে এলেন ঘরে। দুরু দুরু বুকে বসে থেকে পাশের ঘরের নানা বিচিত্র শব্দ শুনতে লাগলেন। তার সাধের সব জিনিস বুঝি এবারে যায়। দিনের আলো ফুটতেই মদনবাবু গিয়ে হল ঘরে ঢুকে যা দেখলেন তাতে ভারী অবাক হয়ে গেলেন। ম্যাকফার্লনের সেই কাঠ গ্লাসের পানপাত্রের সেট আর একটা গ্র্যান্ডফাদার ক্লক হল ঘরে দিব্যি সাজিয়ে রাখা। এ দুটো জিনিস কিনেছিল দুজন আলাদা খদ্দের। খুশি হবেন কি দুঃখিত হবেন তা বুঝতে পারলেন না মদনবাবু, কিন্তু অনেক ভেবেচিন্তে শেষে খুশি খুশি লাগছিল তার। আবার রাত হলো। মদনবাবু খেয়ে দে শয্যা নিলেন, তবে ঘুম তার হলো না। এপাশ ওপাশ করতে করতে একটু তন্দ্রা মতো এলো। হঠাৎ হল ঘরে আগের রাতের মতো শব্দ শুনে তড়াক করে উঠে পড়লেন। হল ঘরে গিয়ে ঢুকে টর্চটা জ্বালাতে চেষ্টা করলেন। কে? তা দিয়ে আপনার কি দরকার? যান না, গিয়ে শুয়ে থাকুন, আমাদের কাজ করতে দিন। মদনবাবু একটু কাঁপা গলায় বললেন, তোমরা কারা বাবারা? সে কথা শুনলে আপনি ভয় পাবেন। ইয়ে, তা আমি একটু ভীতু বটে, কিন্তু বাবারা এসব কি হচ্ছে একটু জানতে পারি না? খারাপ তো কিছু হয়নি মশাই, আপনার তো লাভই হচ্ছে। তা হচ্ছে, তবে কিনা চুরির দায়ে না পড়ি। তোমরা কি চোর? লোকটা এবার রেগে গিয়ে বলল, কাল থেকে চোর চোর করে গলা শুকোচ্ছেন কেন? আমরা ফালতু চোর নই। তবে আমরা ম্যাকফার্লন সাহেবের সব চেলা চামুন্ডা। আমি হলুম গে সর্দার, যাকে আপনি কিনেছেন 21,000 টাকায়। আলমারি? আগে আমরা সব ঠিক করেই রেখেছিলুম, যে খুশি আমাদের কিনুক না কেন, আমরা শেষ অবধি সবাই মিলেমিশেই থাকবো। তাই। তাই কি?
তাই সবাই জোট বাঁধছি। তাতে আখেরে আপনারই লাভ। মদনবাবু বেশ খুশি হলেন, তবু মুখে একটু দুশ্চিন্তা প্রকাশ করে বললেন, কিন্তু বাবারা দেখো যেন আবার চুরির দায় না পড়ি। মেলা ফ্যাচ প্যাচ না করে যান না, নাকে তেল দিয়ে শুয়ে থাকুন, কে কাজ করতে দিন। মদনবাবু তাই করলেন। শুয়ে খুব ফিচিক ফিচিক করে হাসতে গেলেন। হল ঘরটা ভরে যাবে। দোতলা তিনতলায় যা ফাঁকা আছে তাও আর ফাঁকা থাকবে না। এবার চারতলাটা না তুলতেই হয়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প পুরনো জিনিস এখানেই শেষ হলো। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন।